ফিরে এলাম বিরতির পর। এর মধ্যে আমাদের আরও একজন নতুন অতিথি যোগদান করেছেন আমার এই অনুষ্ঠানে, মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। মৈনাকবাবু, আমার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী, রয়েছেন নৌসেনা কর্তা নিরঞ্জন দাম, রয়েছেন সুমন ভট্টাচার্য। আমি একবার এই আলোচনায় যাওয়ার আগে একবার দেখব যে আলোচনা আমরা করছিলাম, যেটা আমরা কত কিছুক্ষণ ধরেই করছিলাম, যে খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের ইস্টার্ন পার্টের বাংলাদেশ। তার কারণ আমাকে এটা আলোচনা করতেই হবে, তার কারণ যুদ্ধ বা সংঘর্ষ যাই হোক না কেন তা হয়েছে ওয়েস্টার্ন পার্টে, অর্থাৎ একদম উত্তরের শুরু হচ্ছে যদি আমরা দেখি একদম কাশ্মীর থেকে শুরু করে একদম পাঞ্জাব এবং রাজস্থান পর্যন্ত হয়েছে। আমাদের এখানে কীভাবে কিছু হয়নি, কিন্তু আমরা কতটা ইম্পর্টেন্ট, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বাংলাদেশ, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যারা এখন এই মুহূর্তে পরম মিত্র পাকিস্তানের। ঠিক বাংলাদেশের যদি ম্যাপটা আমরা দেখি, ঠিক আমাদের বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে লালমনিরহাট, রংপুর, বগুড়া, এই যশোর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিন। যে আলোচনা হচ্ছিল সুমন, সেন্ট মার্টিনকে কেন্দ্র করেই যত কিছু গন্ডগোল, তাই তো? আমেরিকার তরফে আমেরিকা সেন্ট মার্টিনে একটা মানে ঘাঁটি করতে চায়, যেটা দিয়ে ওরা গোটা বঙ্গোপসাগরের উপর নজর রাখবে। আমি যেহেতু সেন্ট মার্টিনে অনেকবার গেছি, সেন্ট মার্টিন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে চলে গেছিল। ফলে আমেরিকা ভালো করে জানে সেন্ট মার্টিনের গুরুত্ব কতটা, এবং শেখ হাসিনা একটা ইঙ্গিতও দিয়েছিলেন যে তার চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ আমেরিকার সেন্ট মার্টিন চাওয়া। দেখ, এটাও তো অস্বীকার করে কোনো লাভ নেই যে বাংলাদেশে ঢাকাতে ইউনুসকে বসিয়েছেন আগের ডেমোক্র্যাট প্রশাসন, অর্থাৎ হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন। এবার দেখার কথা যে ডোনাল্ড ট্রাম্প, আমি বলবো এই কোর্স কারেকশনটা কতদিনে করবে। কারণ তুই যেটা বলছিলি যে এরা যেহেতু আইএসআই এর নির্দেশনায় চলছে, আমাদের দেখতে হবে যে এই যে ঢাকার কন্ট্রোলটা কতদিন জামাতের হাতে থাকবে। একটা গুড সাইন, মানে আমি বলবো আমার পার্সপেক্টিভে, যে বাংলাদেশের যারা মৌলবাদী তারা বুঝে গেল যে ভারতের মিলিটারি পাওয়ারটা কতটা মানে ব্যাপক, এবং ওই যে জায়গাটা তুই দেখালি ফেনী, হ্যাঁ, ওটা কিন্তু হচ্ছে ওদের চিকেন করিডর। এই যে ফেনী, ওটা হচ্ছে ওদের চিকেন করিডর। এবং আমরা এখানে আছি, আমরা যদি এটা কেটে দিই তাহলে চট্টগ্রাম, কক্সবাজার কিন্তু বিচ্ছিন্ন, তাই তো? একেবারে। আমি কর্নেল ভাদুড়ির কাছে আসবো। কর্নেল ভাদুড়ি, বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ যেহেতু পাকিস্তানের পরম মিত্র, এখন বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জায়গা পাকিস্তান ব্যবহার করবে কি করবে না। আপাতত সংঘর্ষ বিরতি আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশ আগামী দিনে কতটা ইম্পর্টেন্ট সামরিক দিক থেকে। দেখুন, বাংলাদেশের কাছে খুবই মিনিমাল মিলিটারি ক্যাপাবিলিটি আছে, মানে খুবই মিনিমাল। আর এয়ারফোর্স ক্যাপাবিলিটি ভার্চুয়ালি নেই। 6-7টা MiG-29 আছে। মিসাইল ক্যাপাবিলিটি নেই। যতই পাকিস্তানের সঙ্গে আবার আবেগ বেড়ে আবার প্রেম কাহিনী যদি শুরুই হয়েছে, কিন্তু পাকিস্তান ডাইরেক্টলি বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ ইন্ডিয়া ইস্ট পাকিস্তানের সময়ও ওয়েস্ট পাকিস্তানকে ডাইরেক্টলি সাপোর্ট করতে দেয়নি, এখন তো বাংলাদেশকে দেবেই না, আরোই দেবে না। কারণ ইন দ্য মিন টাইম আমাদের আর্ম ফোর্সেস এর ক্যাপাবিলিটিজ আর সি ব্লকিং এবিলিটিজ এটসেট্রা আমাদের অনেক বেশি বেড়ে গেছে। তো বাংলাদেশ ইন আইসোলেশন অ্যাজ আ মিলিটারি থ্রেট আমি দেখি না। ঠিক, আমি আসবো। আইএসআই যদি যেমন ওইদিকে কাশ্মীরের জঙ্গি, বলুন প্লিজ বলুন, ওইদিকে কাশ্মীরের জঙ্গিদেরকে যে ব্যবহার করছিল, ওই ধরনের যদি এই দিকে বাংলাদেশে যদি ট্রিক শুরু করে জেএমবি আর হিজবুত তাহরির আর ওই কি হিফাজতে ইসলাম বাংলাদেশ এটসেট্রা, জামাতে ইসলামী, এদের থ্রু দিয়ে যদি এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যদি শুরু করে, তাহলে ইন্ডিয়াকে একটুখানি সতর্ক থাকতে হবে।
কিন্তু কিন্তু কর্নেল ভাদুরী আপনি যে বলছেন ঠিকই, কিন্তু আমরা তো দেখেছি যে পাকিস্তানে আইএসআই এর বাড়বাড়ন্ত বেড়ে গেছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ওখানে আইসিসের পতাকা ওঠানো হয়েছে, আল কায়দার সাথে একটা যোগাযোগ পাওয়া গেছে। অর্থাৎ যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আন্তর্জাতিক, সেগুলো বাংলাদেশে ঘাঁটি গাড়ছে। আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপ দেখছি। সুতরাং কোথাও তো একটা এদের এরা অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশকে মাটিকে কেন্দ্র করে। হ্যাঁ, কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমরা দেখছি না, যে স্ট্র্যাটেজিক যে জিওগ্রাফিক্যাল সেপারেশন, কাশ্মীরে ডাইরেক্ট ইন্টারভেনশন করার জন্য জিওগ্রাফিক্যাল সেপারেশন নেই, উইদিন দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অফ পাকিস্তান থেকেই ডাইরেক্টলি হচ্ছে। কিন্তু বাংলাদেশে করতে হলে ম্যাক্সিমাম কি একটা দুটো অ্যাডভাইজার, একটা দুটো আন্ডার কভার এজেন্ট এটসেট্রা লাগিয়ে, কিন্তু বাকিটা তো বাংলাদেশিদের ওপরেই ছেড়ে দিতে হবে। এখন ওইভাবে রিমোট কন্ট্রোল করে লার্জ স্কেল ইনসার্জেন্সি করা যায় না। আর এই যে আইসোলেটেড আইসিসের ঝান্ডা দেখলাম, ওইদিকে আল কায়দার ঝান্ডা দেখলাম, ওগুলো চুনোপুটি, ওইগুলো কোনো রিয়েল থ্রেট না, মানে ইন্ডিয়ার জন্য থ্রেট না। হ্যাঁ, ইন্টারনালি বাংলাদেশের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের জন্য ওরা যা করবে করবে। ইনফ্যাক্ট জেএমবিও আমাদের এগেনস্টে কোনো থ্রেট না, ওরা ইন্টারনাল বাংলাদেশি থ্রেট। শুনলাম গতকাল আর আজকের মধ্যে 3-4টে জেএমবির জঙ্গিও ধরেছে এখানে ডায়মন্ড হারবারে আর ওইদিকে বীরভূম নলাটিতে। তো আপাতত কোনো সিচুয়েশন নেই। অ্যান্ড আমি পার্সোনালি স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা ভাবি, পাকিস্তানের যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ যেটা ওয়েস্টার্ন বর্ডারে, সে খালিস্তানের শয়তানি হোক বা কাশ্মীরের শয়তানি হোক, ওই জিওগ্রাফিক্যাল যে মানে কংগ্রুয়াস যে ওদের এরিয়া, ওই অ্যাডভান্টেজটা এইদিকে নেই। ঠিক। আমি মৈনাক বাবুর কাছে আসবো, সেইভাবে আমি মৈনাক বাবুর কাছে আসবো। মৈনাক বাবু, এই বাংলাদেশি পার্টটার যেটা আলোচনা হচ্ছে, এখানে আপনার মতামত কি? দেখুন, এই আলোচনাটা এখন যেটা হচ্ছে, আমাদের এখন সব থেকে বড় খবর হচ্ছে সিজ ফায়ার। তো আমার মনে হয় আলোচনা মানে সিজ ফায়ার নিয়ে যদি আমাকে বলতে হয় যে এই যে ঘটনাটা হলো দুটো দেশের মধ্যে, সেটাতে কার লাভ কার ক্ষতি, যদি এইভাবে আমি চিন্তা করি, আমি জানি যে একটা সেকশন সেটা আমাদের পূর্বের যে প্রতিবেশী দেশ তার থেকেও রয়েছে, আবার অন্যান্য আমার দেশের ভেতরেও এরকম মানুষজন রয়েছেন যারা হয়তো খুশি হচ্ছেন অন্য কারণে এবং বলছেন যে এটা যেন ভারতের জন্য একটা স্টেপ ব্যাক, যে ভারত পিছিয়ে আসলো। কিন্তু পজিটিভ গুলো আমি বলতে চাই। পজিটিভ কি, আমরা কি পজিটিভ নিচ্ছি? প্রথম কথা, এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি, সিজ ফায়ার মাত্র ঘোষিত হয়েছে এবং ভারত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি আর কোনো রকম পাকিস্তানের মাটি থেকে টেররিস্ট অ্যাটাকের জন্য কোনো সমর্থন আসে, ওয়ান্স এগেন সেটা কিন্তু ভারত যুদ্ধ বলেই বিবেচনা করবে, যুদ্ধের সমান বলে বিবেচনা করবে, এবং আবার যে রিটালিয়েশনের ক্ষমতা ভারত দেখিয়েছে এরকম ক্ষমতা কিন্তু ভারত আবার করে দেখাবে। দ্বিতীয়ত, এই প্রথম এতটা বেশি পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের যে প্রত্যাঘাত করার ক্ষমতা, ভারতের যে প্রিসিশন ওয়েপন তার যে ক্ষমতা, এবং তার সাথে সাথে আমাদের S-400 এবং আকাশের মতো যেগুলো আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, যা আমরা এতদিন ভাবতেই পারতাম না যে ইসরায়েলের মতো দেশ ছাড়া আর কেউ এটা করে দেখাতে পারে। আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, এরা কিন্তু এটা করে দেখিয়েছে। প্রত্যেকটি আঘাতকে আমরা প্রতিহত করে দেখিয়েছি। অন্যদিকে আমাদের আঘাতগুলিকে, সেটা কোনো জঙ্গি আশ্রয় হোক বা সেটা তাদের কোনো মিলিটারি আশ্রয় হোক, সেটাগুলো কিন্তু পাকিস্তান এইভাবে প্রতিহত করে দেখাতে পারেনি। এটা আমাদের জন্য সেকেন্ড একটা বড় প্লাস। থার্ড আমাদের জন্য একটা প্লাস কি জানেন, সেটা হচ্ছে যে এই যে খালিস্তান প্রসঙ্গটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, খালিস্তান নিয়ে পাঞ্জাবের ভেতরে এবং তার সাথে সাথে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি এলাকার কিছু অংশের শিখদের একটা সমর্থন রয়েছে। এবং এই শোনা যাচ্ছিল যে পান্নুন সে আবার করে কানাডাতে একটা ভুয়ো প্রচার করা শুরু করেছে যে পাকিস্তানের ভেতরের কোনো গুরুদ্বারাতে ভারত নাকি আক্রমণ করেছে, কাজেই আবার দলে দলে শিখরা খালিস্তানের আন্দোলনে যোগ দিন। কিন্তু আসল ঘটনা কি,
আসল ঘটনা হচ্ছে পাকিস্তান তার আগে আক্রমণ করেছে আনপ্রভুতভাবে শিখদের প্রাণ কেন্দ্রে অমৃতসরের স্বর্ণ মন্দিরে তারা আক্রমণ করেছে। তাহলে আমাদের দিক থেকে কিন্তু স্পষ্ট এবার বলার জায়গা তৈরি হলো, বা সমস্ত শিখরা তারা কিন্তু বুঝতে পারলেন যে পাকিস্তান বা আইএসআই এভাবে যে খালিস্তান আন্দোলনের তারা যে একটা উস্কানি দেয়, আসলে তারা কি চায় বা আসলে তারা কার পক্ষে, এবং ভারতই যে প্রকৃতপক্ষে শিখদের একটা আশ্রয়স্থল। চতুর্থত, আমি যদি আমাদের পূর্ববর্তী প্রতিবেশীর দিকে তাকাই, তাহলে এরা খুব বেশি খুশি মাঝখানে হয়তো হচ্ছিল যে এই আক্রমণ হয়েছে পেহেলগামে, বা ভারত একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে সেখানে চলে গিয়েছে। কিন্তু যেভাবে, যে ডিসাইসিভ ভাবে ভারত প্রমাণ করে দিয়েছে যে মিলিটারি শক্তিতে আমাদের সাথে পাকিস্তানের কোনো তুলনাই হয় না, এটা কিন্তু মনে হয় ভারত প্রমাণিত করে দিয়েছে। কাজে আমাদের পূর্বের যে প্রতিবেশী দেশ যারা আমাদের চিকেন স্নেক নিয়ে ভয় দেখায়, কখনো যেখানে ইউনুস সাহেব আমাদের 7 সিস্টার্স এর কথা তুলে ধরে ভয় দেখান, কখনো তারা মনে করেন যে চীন তাদের সঙ্গে আছে, অতএব তাদের ভারতকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, বা তারা যা খুশি ভারতের সাথে তারা তাই করতে পারেন। তাদেরকে এটা বলে দেওয়ার আছে যে দেখো ভারতের শক্তি, দেখো ভারতের ক্ষমতা, তোমরা আমাদের চিকেন স্নেক নিয়ে ভাবিত হতে হবে না, তোমরা নিজেদের চট্টগ্রাম নিয়ে, তোমরা নিজেদের সিলেট নিয়ে, তোমরা নিজেদের সেন্ট মার্টিন নিয়ে ভাবিত হও। তোমাদের এটা তোমরা চিন্তা করো যে যে চায়নার ভরসাতে পাকিস্তান বসেছিল, পাকিস্তানের মিলিটারি বসেছিল, আজকে সেই চায়না কোথায় পাকিস্তানের সঙ্গ দিল? চায়নার তৈরি অস্ত্র শস্ত্র, রেডার সিস্টেম। মৈনাক, আপনাকে একটা প্রশ্ন করছি যে এই যে সিদ্ধান্ত সিজফায়ারে আমাদের দেশের সরকার নিয়েছে, আমি আমাদের দেশের কথা বলছি না, পাকিস্তানে কে নিল? সরকার, আইএসআই, আর্মি, নাকি জঙ্গি গোষ্ঠীর মাথারা, জৈশে মোহাম্মদ, লস্করি তৈবার মাথারা? কার বেশি দরকার ছিল এই সিজফায়ারে? এই যে আপনি চারটে কথা বললেন, যে সরকার, না আর্মি, না আইএসআই, না জঙ্গি গোষ্ঠী, তো এই চারটে কি আলাদা পাকিস্তানে? আলাদা তো নয়। পাকিস্তান ফেল স্টেট। তাহলে এই ফেল স্টেটের ভেতরে এই যে চারটে ইনস্টিটিউশন আপনি বললেন, এই চারটে ইনস্টিটিউশন আসলে এক, যে হাইড্রার মাথা আমরা পড়েছিলাম না, যে সাপের অনেকগুলো মাথা হাইড্রার, কিন্তু বাস্তবে প্রাণীটা একটাই, এটা তো সেই জিনিস। এবং আমরা এটা একদম সারা বিশ্বের সামনে বা কাউকে প্রমাণ করতে হয়নি, ভারতকে প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়েনি, পাকিস্তানের মিলিটারি প্রমাণ করে দিয়েছে যে জঙ্গিদের হত্যার পরে তারা যখন তাদের কফিনগুলো পাকিস্তানের পতাকায় মুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে যখন তাদের সমাধি করলো, তখন তারা প্রমাণ করে দিয়েছে যে জঙ্গি, মৌলবাদী, পাকিস্তানের সরকার, পাকিস্তানের আর্মি সব এক, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং তার সাথে সাথে আবার এটা প্রমাণিত হয়েছে তো রিসেন্টলি যে আল কায়দার একজন মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, মাথার দাম কত $1 মিলিয়ন ধরা আছে, মার্কিন প্রশাসন সিআইএ জারি করেছে, তার ছেলে তিনি পাকিস্তান আর্মির বিরাট বড় অফিসার। আসলে এইভাবেই তো পাকিস্তান মিলিটারিটাও পরিচালিত হয়। পাকিস্তান মিলিটারির দ্য রিজন ফর দেয়ার এক্সিস্টেন্স অর দ্য রিজন ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য পাকিস্তানি স্টেট হচ্ছে ভারতের বিরোধিতা করা। এছাড়া আর কোন রাজনৈতিক এজেন্ডা নেই। দেউলিয়া দেশ, রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা দেশ, তাদের একমাত্র লক্ষ্য এটাই। আমি আসছি নীলাঞ্জন, আমি যে প্রশ্নটা করছিলাম যে সিদ্ধান্তটা কে নিল পাকিস্তানের হয়ে, যে কন্ট্রোলটা কার হাতে আছে এখন পাকিস্তান সরকারের বা পাকিস্তানি আর্মি? এটা আমি মৈনাক বাবুর সঙ্গে একমত যে পাকিস্তান আর্মি, সরকার এবং সন্ত্রাসবাদী তারা কেউ কোনো পৃথক নয়, তারা একই কি বলবো, একই মুদ্রার এপিঠ ওপিঠ। তবে একটা সিগনিফিকেন্ট জিনিস যেটা হলো যে ইউএস জয়েন্ট সেক্রেটারি যখন কথা বলেছেন, তখন কিন্তু আমাদের যেখানে কথা বলেছেন বিদেশমন্ত্রীর সঙ্গে, কিন্তু পাকিস্তানে কথা বলেছেন আর্মি জেনারেল আসিফ মুনিরের সঙ্গে। তো এখানে কিন্তু দুটো ডিফারেন্স আছে, যে তাহলে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান কিন্তু কন্ট্রোলড বাই আর্মি, এটা কিন্তু আবার একবার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আমি এই সিজ ফায়ার নিয়ে যখন যেটা মৈনিকবাবু বলছিলেন, আমি জাস্ট একটু ক্যারি ফরওয়ার্ড করতে চাই এবং আমি জানাতে চাই কয়েকটা পয়েন্ট। প্রথম যেটা, সবার আগে যেটা আমি দেখছিলাম যে কিছু চ্যানেলে বা কিছু মিডিয়াতে না একটা হেডলাইন আসছিল যে ট্রাম্পের মধ্যস্থতায় সিজ ফায়ার। আমি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এই মুহূর্তে, কারণ ভারতবর্ষ কখনোই নিজেদের দ্বিপাক্ষিক আলোচনায় কখনোই তৃতীয় রাষ্ট্রের নাক গলানো কখনোই অ্যালাউ করে না। ঠিক, হ্যাঁ, হতে পারে যে পাকিস্তান ট্রাম্পের পায়ে ধরেছে, ট্রাম্প ভারতকে রিকোয়েস্ট করেছে, ভাই
ছেড়ে দে এবার, হতে পারে ভারত বলছে ওকে ঠিক আছে ছেড়ে দিলাম। আমি নিরঞ্জন 1 মিনিট থামাচ্ছি। এই মুহূর্তে সব থেকে আমরা ভারতবর্ষ এবং পাকিস্তান দুদেশের সংঘর্ষ চলছে, কিন্তু সব থেকে যারা আতঙ্কে ছিল তারা মনে হয় বাংলাদেশ। তার কারণ এই মুহূর্তে ইউনুসের একটি টুইট আমার হাতে এসেছে। ইউনুস লিখছেন, আই মোস্ট সিনসিয়ারলি কমেন্ড Prime Minister Sri Narendra Modi of India and Prime Minister Shehbaz Sharif of Pakistan for agreeing to a ceasefire with immediate effect and to engage in talks. I would also like to express my deep appreciation to President Trump and Secretary of State Rubio for their effective mediation. Bangladesh will continue to support, important, Bangladesh will continue to support our two neighbors to resolve differences through diplomacy. বাংলাদেশের জ্ঞান। পাকিস্তান কোথা থেকে বাংলাদেশের প্রতিবেশী হলো? মাঝখানে 1 কিলোমিটার পেরিয়ে, তার মানে আত্মিক যোগাযোগের কাছের বন্ধু, আত্মিক যোগাযোগের কথা অস্বীকার করতে পারলেন না। যেটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা মানে আমি অবশ্যই ইউনুসকে নম্বর দেব যে উনি তো নির্বাচিত কেউ নন। শাহবাজ শরীফও নির্বাচিত, নরেন্দ্র মোদীও নির্বাচিত, ডোনাল্ড ট্রাম্পও নির্বাচিত। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে যিনি মবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন তিনি 3টে নির্বাচিত সরকারের প্রধানের বিষয়ে মন্তব্য করছেন। এটাতে বোঝা যায় ওনার গতকাল রাতটা কত দুশ্চিন্তায় কেটেছে। নিরঞ্জন, হ্যাঁ, আমি যেটা আপনি বারবার বাংলাদেশের কথা বলছিলেন, তো বাংলাদেশ না বলে পূর্ব পাকিস্তান বলাটা মনে হয় আজকের ডেটে ঠিক কথা। এবং ইভেন মানে পাকিস্তানি ডোন্ট কনসিডার মি অ্যাজ এ রেসিস্ট, বাট এটা ওরা এখন যাদেরকে বন্ধু ভাবছে, পাকিস্তানেরই একজন বলেছিলেন যে দে আর আগলি লুকিং। তো আমার কাছে মানে ফর্সা পাকিস্তানি এবং কালো আগলি লুকিং পাকিস্তানি, আমি এই দুভাবেই করছি। যারা মেন পাকিস্তানে তারা ফর্সা দেখতে সুন্দর, যারা মানে পূর্ববঙ্গে আছে তারা দেখতে খারাপ পাকিস্তানি, মননে তারা পাকিস্তানি। সো আমি ওটা এবার ইউনিসে যে আপনি যে টুইটটা বললেন, সো ইউনিসে আমি যদি পুরোনো জিনিসটা দেখি না, ট্রাম্প একটা কখনো কিন্তু ট্রাম্প কিন্তু একবার বলেছিলেন এই ইউনিসকে ব্যঙ্গ করে, ওই নোবেল লরিয়েটটা আসেনি, ও আমার সম্পর্কে কি বলছে, সুদখোরটা আসেনি, সরি, ঠিক আছে। তো এবার যখন বিডেন যখন বেরিয়ে গিয়ে আবার ট্রাম্প যখন ক্ষমতা এলেন, এই মুহূর্তে ইউনিসের কাছে কিন্তু ইউনিসও একটা কিন্তু সেফ এসকেপ রুট চাইছে। এবং সেই জন্য এই যে ট্রাম্পের বন্দনা এবং মোদি বন্দনা, এটা কিন্তু এই দেখে নিয়েছে যে ও এই মুহূর্তে বাংলাদেশ থেকে ও একটা সেফ এসকেপ রুট নিয়ে ও এগেন ফ্রান্সে হোক বা কোথাও হোক চলে যেতে চাইছে। কারণ বাংলাদেশে থাকলেও যে কোনো দিন ও অ্যাসাসিনেট হয়ে যাবে। কারণ ওর এগেনস্টে কিন্তু এখন জামাতরা ওর এগেনস্টে, বিএনপি ওর এগেনস্টে, আওয়ামী লীগ তো ওর এগেনস্টে আছেই। শুধুমাত্র ওই জেনজি বা ছাত্র জনতা দিয়ে ওকে আটকে রাখতে পারবে না, তারাও এগেনস্টে। তো এই মুহূর্তে তাকে আমরা কনসিডারে রাখছি না আর কি, ঠিক আছে। আর আমি ওই সরি সিজ ফায়ার নিয়ে যে আমি নীলাঞ্জন বাবুর আগের বক্তব্যের সাথে যোগ করি, আপনি যেটা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছিলেন, ও সেই সুদখোরটা যে আমার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে অনেক টাকা দিয়েছিল, টাকা সাহায্য করেছিল, এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভুলে যাননি। আরেকটা যে ডোনাল্ড ট্রাম্প কথাতে বলাতে আরেকটা কথা আমার মনে পড়লো, এই যে সিজ ফায়ার নিয়ে যে আমাদের মানে অনেকে ভাবছে সিজ ফায়ারটা ফুল সময়ে হলো বা আমরা আপার হ্যান্ডে ছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা জিনিস একটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের কথা আমার মনে পড়লো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা বাংলাদেশ সংক্রান্ত রিলেটেড নিয়ে যখন বলেছিলেন, উনি কিন্তু বলছে মোদি ইজ এ গুড নেগোসিয়েটার। সো ভুলে গেলে চলবে না আমাদের আমি ডিফার করব, নেগোসিয়েটারও বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিই, না মানে দায়িত্বই না, সেই সঙ্গে ইজ এ গুড নেগোসিয়েটার। নেগোসিয়েটার কথাটাকে আমি সেটাকে কোট করছি এই জন্য যে এই যে সিজ ফায়ারটা হলো, ভারতবর্ষ কিন্তু কন্ডিশনাল সিজ ফায়ার বলেছে। ভারতবর্ষ কিন্তু বলেনি যে সিজ ফায়ার আমরা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, আর 12 তারিখ অবধি একটা ডেডলাইন দিয়েছে। এবং ভারতবর্ষ থেকে সিজ ফায়ারের জন্য কি কি কন্ডিশন আছে না আছে সেইগুলো কিন্তু এখনো সরকারিভাবে জানানো হয়নি। তো এই যে মোদি ইজ এ গুড নেগোসিয়েটার, সে এই নেগোসিয়েট করে কি কি জিনিস আমরা পেয়েছি সেইটা কিন্তু এখনো রিভিল হয়নি। তবে দুটো জিনিস আমি জাস্ট গিভ মি আ সেকেন্ড, দুটো জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এক, সিন্ধু জলচুক্তি যেটা অলরেডি বাতিল হয়ে গেছে এবং মানে আন্তর্জাতিক সংস্থাও বলেছে
আন্তর্জাতিক কোর্টও বলেছে এর ভেতরে আর ঢুকবে না। সুতরাং এই যে সিন্ধু জল নিয়ে যে ভারতবর্ষের একটা বাইন্ডিংস ছিল গত 10-12 দিন আগে অবধি, সেইটা কিন্তু কমপ্লিটলি এখন ইন্ডিয়ার কন্ট্রোলে। ইন্ডিয়া কিন্তু এই যে একটা আপার হ্যান্ড পেয়ে গেল, সেটা কিন্তু ইন্ডিয়া আগামী 100 বছর ধরে সেটা এনজয় করবে। অ্যান্ড সেকেন্ডলি আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে নেগোশিয়েট করে উনি কি নিতে হতে পারে, আসিফ মুনিরকে ডিজোন করতে হতে পারে, স্টেপডাউন করতে হতে পারে, বা এই জাতীয় অনেক কিছু। যখন ইন্ডিয়ার আমরা ভারতের যখন অফিসিয়ালি স্টেটমেন্টটা পাবো যে এই নেগোসিয়েশন এই সিজ ফায়ারের এগেনস্টে ইন্ডিয়া কি কন্ডিশন রেখেছে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আমরা কতদূর আমরা সেখান থেকে গেইন পেয়েছি। একদম। মৈনাক, বাংলাদেশের স্টেটমেন্ট, আমরা বাংলাদেশকে বোঝাতে পেরেছি যে আমাদের ক্ষমতা কি, আমরা পাকিস্তানকেও বুঝিয়ে দিয়েছি আমাদের ক্ষমতা কি, কিন্তু এই সিজফায়ার কতদিন লাস্টিং করবে তা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ আছে। কারণ পাকিস্তান এমনই একটা দেশ যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের নেতারা এতটাই সক্রিয়, তারা কারোর কথা শুনবে বলে মনে হয় না। এবং ইতিপূর্বে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বা হামাসের সঙ্গে যখন চুক্তি হয়েছিল আমাদের ইসরায়েলের, আমরা দেখেছি বারবার সিজফায়ার লঙ্ঘন করা হয়েছে এবং তারপরও যুদ্ধ চালিয়ে গেছে। তো সুতরাং এটার ইম্প্যাক্ট কী হতে পারে? আপনার কি মনে হয় যে এই সিজফায়ার শেষ পর্যন্ত থাকবে? দেখুন, এখন আর্মির যে জগৎ আর কি, সেইখানে কিন্তু এখন একটা নতুন কনসেপ্ট, নতুন বলবো না, এটা ইসরায়েলের কাছে পুরনো কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিটারেন্স। তো সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার সন্ত্রাসবাদের থেকে ভুগেছি আমরাও, ভুগেছে ইসরায়েল। দুটো দেশ কিন্তু এর আগে দুই ভাবে সেটার একটা মোকাবিলা করতো। ভারত আমরা দেখেছি যে আগে মুম্বাই আক্রমণ হয়েছে, পার্লামেন্ট অ্যাটাক হয়েছে, আমাদের সেনা মোবিলাইজড হয়েছে দু একটি ক্ষেত্রে, কিন্তু আমরা এরকম কোনো ক্রস বর্ডার অ্যাকশন তখন নিতে পারিনি। কিন্তু তারপরে দেখলাম যে এই বালাকোট এয়ার স্ট্রাইক বা আপনি বলুন যে সার্জিক্যাল স্ট্রাইক, এই সময়টা থেকে আমরা কিন্তু দেখতে শুরু করলাম যে আমরাও ক্রস বর্ডার গিয়ে সেখানে আমরা অ্যাকশন নিচ্ছি। তাহলে এই আমাদের ডিফেন্স পশ্চারটা কিন্তু তাহলে চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি এখন যে আমান কি আশা বলে আমাদের চিরস্থায়ী আমান আমরা পাবো না, ওই শান্তিটা কিন্তু আমরা পাবো না, সেটা আমাদের ভুলে যেতে হবে। এবং শান্তি আসবে শক্তির দ্বারা। আমাদেরকে নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে, আমাদের আগে যা প্রস্তুতি ছিল তার থেকেও বেশি রাখতে হবে। আমরা এখন আমাদের নিজের অস্ত্রশস্ত্রের ক্যাপাবিলিটি সম্বন্ধে সম্পূর্ণ কনফিডেন্ট, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং আমাদেরকে অ্যাক্টিভ ডেটারেন্সের পশ্চাৎটা রাখতে হবে, যে প্রত্যেক, যেটা আর্মির অনেক যারা এক্সপার্টস তারাও এর আগে বলেছেন যে এর আগে যখন আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম আমরা একটা ডেটারেন্স তৈরি করেছিলাম, কিন্তু তার একটা এক্সপায়ারি পিরিয়ড ছিল, মেবি সেটা 5 বছর, সেটা একদম কমে গেছিল বলে আবার করে এই সাহসটা কিন্তু পাকিস্তানের জঙ্গিরা পেল বা পাকিস্তান রাষ্ট্র পেল। তাহলে আমাদেরকে এই ভয়টা বা এই ডেটারেন্সটা বারবার প্রয়োগ করতে হতে পারে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে ডকট্রিনটা এখন নিলাম সেটা আমরা কাজটা শুরু করেছি মাত্র, আমরা কিন্তু এইভাবেই এই অ্যাক্টিভ ডেটারেন্সের মাধ্যমে এবং মিলিটারি প্রিপেয়ারনেসের মাধ্যমে আমরা কিন্তু মনে হয় এই জঙ্গি আক্রমণগুলোকে কমাতে বা ঠেকাতে সফল হব। ধন্যবাদ মৈনাক, আপনি সঙ্গে থাকুন। আমি কর্নেল ভাদুরীর কাছে আসবো। মৈনাকের উত্তরের সূত্র ধরে আমরা শেষ সেই অর্থে একটা ছোট্ট ফ্রন্টে হয়েছিল, যুদ্ধ লড়েছিলাম কারগিলে। তাও কারগিলে আমরা দেখেছিলাম যে আমাদের জমিতে পাকিস্তানি অনুপ্রবেশকারী এসেছিল, তাদের আর্মি এসেছিল, আমরা তাদের তাড়িয়ে দিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছিলাম। ওইটুকু আমরা যুদ্ধ লড়েছিলাম। সেখানে আমার সুমন আছে, সুমন কারগিল যুদ্ধ কভার করেছিল। সেখানে আমাদের মূলত আমরা ব্যবহার করেছিলাম বফর, এবং সেখানে যুদ্ধ হয়েছিল মোটামুটি যারা সৈনিক, সেই সৈনিকরা মানে একদম সরাসরি মানে ফ্রন্টে যুদ্ধ করেছিল, একেবারে স্থলবাহিনী যুদ্ধ করেছিল। সেখানে তলোয়ার থেকে শুরু করে মানে পিস্তল পর্যন্ত ইউজ হয়েছিল। 71 সালের পর এই প্রথম আমরা সেই অর্থে সংঘর্ষ বা যুদ্ধ যাই বলুন না কেন সেখানে গেলাম। এখানে আমরা এত দিন পরে যুদ্ধে গেলাম, আমরা এর মধ্যে অনেক অস্ত্র কিনেছি, আমরা অনেক অস্ত্র তৈরি করেছি। এই রকম একটা যুদ্ধে যেখানে পাকিস্তানের দুটো বড় অস্ত্র, একটা হচ্ছে তাদের সামরিক শক্তির মধ্যে JF-17 রয়েছে, পাকিস্তানি যুদ্ধ বিমান, যেটা চীন তাদেরকে বিক্রি করে, একটা F-16 আছে যেটা আমেরিকা তাদের বিক্রি করে।
এছাড়া তাদের কাছে কিছু মিসাইল আছে, কিছু ড্রোন আছে, যে ড্রোনগুলো তুরস্ক তাদের বিক্রি করে। হ্যাঁ, তো আমরা বালাকোটের পরে, ওরা ওই বালাকোটের পরে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছিল, কিন্তু আমাদের যে অস্ত্র, আমাদের বফোর্স আছে, আমাদের কাছে যে রাফাল আছে সেটা ফ্রান্সে তৈরি, আমাদের কাছে মিগ আছে, আমাদের কাছে সুখই আছে, আমাদের কাছে মিরাজ আছে, আমাদের কাছে জাগুয়ার আছে, আমাদের কাছে হেলিকপ্টার রয়েছে, এবং আমাদের কাছে সর্বোপরি আমাদের নিজস্ব আকাশ আছে, অগ্নি আছে, অনেক কিছু আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, S-400। তো পৃথিবীর যারা বড় বড় অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র যারা বিক্রি করে দেশেরা, তাদের কাছে একটা পরীক্ষা ছিল, কোন দেখছিল ক্লোজ ইয়েতে যে কার অস্ত্র কতটা কার্যকরী হয়। তাহলে এটাও কি একটা পরীক্ষা হয়ে গেল নাকি এবারের এই গত কয়েকদিনের সংঘর্ষে, কর্নেল ভাদুড়ী? হ্যাঁ, আমি নিজে কার্গিল ওয়ার ভেটারান, তো সেই জন্যে আমি তো আই উইটনেস, আমি ইনভলভ ছিলাম ওখানে। তো কার্গিল ওয়ারটা ছিল বাই মিলিটারি স্ট্যান্ডার্ড অফ ওয়ার, কিন্তু লিমিটেড ওয়ার, বাট জিওপলিটিক্যাল স্ট্যান্ডার্ডে ইট ওয়াজ নট আ ওয়ার, কারণ ওয়ার ডিক্লেয়ারই হয়নি। আমরা শুধু ওইটুকু জায়গার মধ্যে যুদ্ধ লড়েছিলাম। আর আপনি যেমন বললেন যে বোফোর্স গানসের একটা বিশাল রোল ছিল, ওটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম কারণ কার্গিল দ্রাস বাটালিক অনেক লিমিটেড একটা সেক্টর ছিল। আমরা যাবতীয় ইন্ডিয়ান আর্মির বোফোর্স নিয়ে গিয়ে ওখানে ইনসার্ট করে দিয়েছিলাম। আর কমপ্লিট বোফোর্সের ফায়ার পাওয়ার 155, ডিভাস্টেটিং ফায়ার পাওয়ার। ইনফ্যাক্ট ইনডাইরেক্ট ফায়ার হাউইটজারের দেখা গেল যে এফেক্টিভ না। তো তারপরে নতুন ট্যাকটিক্স ডিভাইস করে ডাইরেক্ট ফায়ারিং, যেমন রাইফেল এম করে টার্গেটের ওপরে ফায়ার করা হয়, সেরকম বফোর্স গানগুলোকে এই টাইগার হিল আর টলোলিং এর ওপরে ডাইরেক্ট ফায়ার করা হচ্ছিল, ডাইরেক্ট এম লে করে, এম নট অ্যাজ আ হাউইটজার। তো যাই হোক, এখন এইবার এখনো আমরা ওয়ারে যাইনি, মানে এখনো ওয়ার হয়নি। এটা একটা লিমিটেড স্কিরমিশ হয়েছে ট্রান্সবর্ডার। হ্যাঁ, এটা অনেক ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে হয়েছে, কিন্তু এখনো ওয়ার হয়নি। ও ওয়ার হওয়ার আগে সিজফায়ার হয়ে গেছে। ঠিক ঠিক, সাম লিমিটেড এফোর্স, বাকি তো ড্রোন আর মিসাইল। একদম নিরঞ্জন, আপনি বলুন তো, এই যে উনি বলছেন হ্যাঁ পুরোপুরি ওয়ার হয়তো হয়নি, কিন্তু A-500 ড্রোন ঢোকাচ্ছে ভারত, পরপর কামিকাজে ড্রোন ঢুকিয়ে এখানে বিস্ফোরণ করিয়ে দিয়েছে। তো এটাও তো একটা টেকনোলজি বা ড্রোনের লড়াই, এবং মানে আমাদের উন্নত অনুন্নত অস্ত্রের লড়াই। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি, মানে যুদ্ধ শুরু হতো যখন এয়ারফোর্স ইনভলভ হতো। এক্স্যাক্ট, মানে এয়ারফোর্স ইনভলভ হওয়া মানে একটা ফুল স্কেল যুদ্ধ। তারপর কিন্তু ধীরে ধীরে সেই যুদ্ধের তাদের ডাইমেনশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন নেভি ফিনিশার, দ্যাট ইজ ওকে, বাট স্টার্ট কিন্তু এয়ারফোর্স করতো। মানে যখন স্থলবাহিনীর মধ্যে এক্সচেঞ্জ অফ আর্টিলারি, এক্সচেঞ্জ অফ বুলেটস, এক্সচেঞ্জ অফ গানস, এগুলো কিন্তু মোটামুটি মানে যে সমস্ত দেশের ল্যান্ড ডিসপুট আছে তাদের কিন্তু হতে, মানে ইন্ডিয়া পাকিস্তানে হতে পারতো, মানে কন্টিনিউয়াসলি সেগুলো হতে থাকে। কিন্তু যখন এয়ারফোর্স ইনভলভ হয়, তার মানে হলো সেটা ফুল স্কেল যুদ্ধ চালু হয়ে গেল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি ছিল। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স টেকনোলজি আমাদের কিন্তু সেই মানে যুদ্ধের পরিভাষাটা চেঞ্জ হয়ে গেছে। এবং হতে হতে আমরা কিন্তু গত 10 বছর থেকে দেখছি, যেটা আমরা ইসরায়েলে দেখেছি, যেটা আমরা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের ওদের মধ্যে যুদ্ধ কনফ্লিক্টে দেখেছি, যেটা আমরা এখন ইন্ডিয়া পাকে দেখলাম, যে ড্রোন কিন্তু একটা ভাইটাল ইউক্রেন রাশিয়াতে হয়েছে। হ্যাঁ, একটা ভাইটাল রোল প্লে করছে ড্রোন। কিন্তু সেটা কিন্তু আরেকটা জিনিস আমরা যেটা দেখবো, যে ড্রোনটা কিন্তু খুব একটা এফেক্টিভ নয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে। এটা কিন্তু আমাদেরকে, এটাও কিন্তু
মানে প্রুভেন। আমাদের আকাশ তো এটার জন্য, হ্যাঁ, এই ড্রোন আটকানোর জন্য। এটা কিন্তু প্রুভেন, এটা প্রুভেন যে ড্রোন কিন্তু খুব, আমরা আজকে পাকিস্তানের এগেইনস্টে ড্রোন দিয়ে সফলতা পেয়েছি, চায়নার এগেইনস্টে নাও পেতে পারি, চায়নার এগেইনস্টে পেয়ে যাবো, কারণ চায়নার মাল কি বোঝা গেছে এটা। কিন্তু পাকিস্তান তো চীনের মাল নিয়ে লড়ছিল। হ্যাঁ, কিন্তু যদি আজকে আমাদের সঙ্গে খোদা না খাস্তা, মানে অফকোর্স রাশিয়া আমাদের ন্যাচারাল অ্যালাই, তো রাশিয়ার সঙ্গে কোনোদিন হবে না। যদি কোনোদিন ইউএস বা রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আমাদের হয়, তখন কিন্তু ড্রোন খুব একটা এফেক্টিভ নাও হতে পারে। একদম একদম। আপাতত সংঘর্ষ বিরতি। সোমবার দুপুর 12টায় ফের মিটিংয়ে বসবে ভারত এবং পাকিস্তান দুই পক্ষই। কি হবে সত্যিই জানা নেই, কিন্তু আমরা আশা করব পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হবে। পাকিস্তানি আর্মি, পাকিস্তানের সাধারণ জনগণ, তাদের কতটা সে আছে আমি জানি না, কিন্তু পাকিস্তান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সন্ত্রাসবাদকে মদত দেয়া তারা বন্ধ করবে। ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, হয়তো আমেরিকার অনুরোধে, কিন্তু পাকিস্তান যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তার না কিন্তু একটা আরও বড় আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আসার জন্য। ভালো থাকবেন।